অভ্যুত্থানের পরে আসলে বেশ অনেক জায়গায় স্বার্থের দ্বন্দ্ব তৈরি হয়েছে এবং অভ্যুত্থানের পরে আমাদের যারা আছে এক একজন এক এক মতাদর্শের হওয়ায় সেখানে কনফ্লিক্ট অনিবার্য হয়ে গিয়েছিল। বাংলাদেশের বিগত সময়ে এই অঞ্চলের মানুষের আন্দোলন সংগ্রামকে ধারণ করে এবং তারা তাদের কাজের মাধ্যমে প্রমাণ করে। আপনাকে অভিনন্দন জানাচ্ছি, স্বতন্ত্র প্যানেল ঘোষণা করেছেন। আপনি কোন বিষয়টিকে বেশি গুরুত্ব দিয়ে কাজ করবেন যদি বিজয়ী হতে পারেন? আমি যদি বিজয়ী হতে পারি তাহলে দুইটি বিষয়কে সবচেয়ে বেশি প্রাধান্য দেব: ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসন সমস্যা এবং নিরাপত্তা। এবং তার পাশাপাশি প্রতিটি বিষয়েই আমি কাজ যেগুলো করতে পারবো এক বছরের মধ্যে সেগুলো আমার ইশতেহারে থাকবে। তবে আবাসন ব্যবস্থা এবং নিরাপত্তা যেটি জরুরি, এর মধ্যে সব কিছুই মোটামুটি ইনক্লুড থাকবে। তন্মধ্যে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়কে পরিপূর্ণভাবে ডিজিটালাইজেশন করা, সেটিও অন্তর্ভুক্ত থাকবে। এবং তার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিনিয়ত যে সমস্যাগুলো সম্মুখীন হয় সেগুলো এক বছরের মধ্যে আমি যতগুলো বাস্তবায়ন করতে পারবো তার সবগুলোই ইশতেহারে থাকবে। এই যে বাইরের বহিরাগতরা ক্যাম্পাসে আসছেন, এটাকে একটা পর্যটন কেন্দ্র মতো বানিয়ে ফেলছেন, এই বিষয়টি, এবং অনেক ছিন্নমূল মানুষও ক্যাম্পাসে রাত্রে অবস্থান করে, এই বিষয়গুলোকে কিভাবে সুরাহা করা যেতে পারে বলে আপনি এটা নিয়ে কিভাবে কাজ করতে পারবেন? দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কাগজে কলমে হলেও এটি পরিপূর্ণ স্বায়ত্তশাসিত নয়। কেননা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাস্তাঘাট আছে এগুলো অনেকগুলো দেখা যায় যে সিটি কর্পোরেশনের অধীনে থাকায় এখানে সিটি কর্পোরেশন কর্তৃক আলাদাভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে হয় এবং সিটি কর্পোরেশনের হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সিটি কর্পোরেশনের স্বার্থ সবসময় একে অপরকে রক্ষা করতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া যদি পরিপূর্ণভাবে স্বায়ত্তশাসনের আওতায় আনা যায় সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এর যে আপনি যে সমস্যাগুলো অ্যাড্রেস করলেন সেই সমস্যাগুলো সমাধান করা সম্ভব। এজন্য ঢাকা বিশ্ববিদ্যালয় যদি ফুলি অটোনমির আন্ডারে আসে, অবশ্যই এই সমস্যাগুলো যারা ভবঘুরে পাগল যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে অন্যান্য সমস্যাগুলো সেগুলো সমাধান করা সম্ভব। শিক্ষার্থীদের কাছ থেকে এখন পর্যন্ত কেমন সাড়া পাচ্ছেন, এই বিষয়টি একটু বলবেন? দেখুন, আমি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলের শিক্ষার্থীরা আছে তাদের কাছে খুবই পরিচিত একজন মানুষ। তো আমি যেহেতু তাদের জন্য বিগত সময়ে অনেক বেশি কাজ করেছি, তারা আমাকে খুবই অভিবাদন জানাচ্ছে এবং তারা আমাকে অধিকাংশ শিক্ষার্থীই আমাকে সমর্থন দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে। এবং তারা ইতপূর্বে যেহেতু আমার সাথে খুব ভালোভাবে পরিচিত ছিল, কানেক্টেড ছিল, সেহেতু তারা আমাকে সমর্থন দিচ্ছে এবং এটাই আমার কাছে প্রত্যাশিত ছিল। আপনি, আপনাদের সাথে আরও কয়েকজন লড়ছেন আপনারা একই পদে, আপনি কেন সেরা? আপনাকেই কেন শিক্ষার্থীরা ভোট দেবে, এই বিষয়টি একটু বলবেন? আমাকেই ভোট দেবে কেননা আমি বিগত সময়ে তাদের স্বার্থের জন্য কাজ করেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সমস্যাগুলো সেগুলো অনেকগুলোর সমাধান আমার হাত দিয়ে হয়েছে। তন্মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে যারা লেখাপড়া করেন তারা বর্তমানে যারা আছেন তারা প্রত্যেকেই জানেন যে 2023 সালের নভেম্বরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগার সংস্কারের জন্য একটি আন্দোলন করেছিলাম এবং মাকসুদ কামাল প্রশাসন 2024 সালের প্রথমার্ধে এই আমাদের যে লাইব্রেরি সেটাকে পরিপূর্ণভাবে ডিজিটালাইজ করার কিছু উদ্যোগ নেয় এবং সেখানে সংস্কার সাধিত হয়। এরপর 24-এর গণ অভ্যুত্থানের পূর্বে যখন কোটা সংস্কার আন্দোলন পর্যায় পর্যন্ত ছিল এই আন্দোলন, তো এই আন্দোলনের পরিপূর্ণ এই হলগুলোতে আমি তাদেরকে সংগঠিত করায় আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছি। এর পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে কারা বিশ্বাসী সে সেখানেও নেতৃত্বের একটা প্রশ্ন থেকে যায়। যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদেরকে বেছে নেবে। যেহেতু আমি পিলখানা হত্যাকাণ্ড নিয়ে কাজ করেছি এবং সেখানে অসংখ্য মজলুম বিডিআর যারা হলো জেলের ভেতরে দিনের পর দিন পচে মরছিল তারা কিন্তু মুক্তি পেয়েছে। তো সেই জায়গা থেকে আমি তাদের জন্য কাজ করেছি। আবার 5 আগস্টের পরবর্তীতে যে সংকটটি দেখা দিয়েছিল যে ক্যাম্পাসে ছাত্রলীগের উৎপাত এবং প্রায় তারা চলে আসতো এবং বিভিন্ন সময় শিক্ষার্থীদের জন্য একটু নিরাপত্তার হুমকি তৈরি করতো, সে জায়গা থেকে আমি কাজ করেছি এবং ছাত্রলীগের বিরুদ্ধে নিজে লিস্ট করে আমি
হামলাকারীদের বিরুদ্ধে মামলা করেছি এবং এই মামলা করার ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কিন্তু আজকে নিরাপদ। এবং বর্তমান যারা আইএমএল, যারা আইলেটের শিক্ষার্থী অর্থাৎ লেদার ইনস্টিটিউটে, তো তারা যাতায়াতের জন্য আমি পিলখানার ভেতর দিয়ে যে রাস্তাটুকু, সেই রাস্তাটুকু খোলার ব্যবস্থা করছি এবং এটার ফলে তারা যে দীর্ঘ পথ ঘুরে যায় সেই দীর্ঘ পথ আর ঘুরে যেতে হবে না। তো আমি মনে করি যে কারা বিগত সময়ে কাজ করেছে সেটাকে বিবেচনায় রেখে শিক্ষার্থীরা যদি ভোট দিতে যায়, অবশ্যই আমাকে ছাড়া তাদের ভোট দেওয়ার অপশন খুবই কম। যদি সেক্ষেত্রে আমার চেয়ে বিচক্ষণ কেউ থাকে, অবশ্যই তারা তাকে বেছে নিতে পারে। এই যে পিলখানা হত্যাকাণ্ডের যে বিষয়টি বলেন, এখানে বিডিআর সদস্যদের পরিবারের জন্য অনেক কাজ করেছেন, আমরা মাঠে কাজ করতে যে দেখেছি, আপনাদের নিউজ কাভার করেছি। এই যে বিডিআর পরিবারের যারা সন্তান আছে, সদস্য আছেন, তাদের ভোট আপনি পেতে পারেন সেই আশা করেন কিনা? অবশ্যই এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা বিডিআর সদস্য বা বিডিআরদের পরিবারের সদস্য যারা আছে, তাদের ভোট তো আমি অবশ্যই পাবো বলে আশা রাখি। কেননা 18,500 পরিবার, এই পরিবারের যত সদস্য আছে প্রত্যেকেই আমাকে অনেক বেশি ভালোবাসে, সে যে দলের হোক, যে মতের হোক। কেননা তাদের জন্য আমি সর্বোচ্চটুকু দিয়ে লড়াই করেছি। বেশিরভাগ জায়গায় সফল হয়েছি, কোথাও কোথাও হয়তো সফল হতে পারিনি, কেননা আমার পাশে কেউ এসে দাঁড়ায়নি। তো সেই জায়গা থেকে আমি মনে করেছি যে তারা যেহেতু বাংলাদেশের সবচেয়ে বেশি মজলুম এবং তাদের নিয়ে কেউ কথা বলে না, এখানে তাদের নিরাপত্তার ঝুঁকি তৈরি হয়, আমি তারপরও নিজেকে ঝুঁকিতে ফেলে আমি তাদের পাশে দাঁড়িয়েছি কোনো স্বার্থ ছাড়াই। তারা আমাকে অবশ্যই বিবেচনায় রাখবে এবং তার পাশাপাশি যারা আমার সংগ্রাম নিজ চোখে দেখেছে একদম সামনে থেকে, তারা অবশ্যই আমাকে বেছে নেবে বলে আমি মনে করি। জুলাই অভ্যুত্থানে আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, একদমই অসম্ভব রকমের ভূমিকা পালন করেছেন। এই অভ্যুত্থানকে কেন্দ্র করে গড়ে ওঠা যে প্ল্যাটফর্মগুলো ছিল, সেগুলো কয়েকটি ভাগে ভাগ হয়ে গেল। আপনারা অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে যারা ছিলেন, যারা নেতৃত্ব দিলেন, তারা সবাই একসাথে থাকতে পারলেন না কেন? দেখুন, অভ্যুত্থানের পরে আসলে বেশ অনেক জায়গায় স্বার্থের দ্বন্দ্ব তৈরি হয়েছে এবং অভ্যুত্থানের পরে আমাদের যারা আছে এক একজনের এক মতাদর্শের হওয়ায় সেখানে কনফ্লিক্ট অনিবার্য হয়ে গিয়েছিল। তো সেই জায়গা থেকে আসলে সবাই একসাথে থাকা আরেকটি কারণে সম্ভব ছিল না বলে আমি মনে করি। সেটি হলো যারা নেতৃত্বের সর্বোচ্চ জায়গায় ছিলেন, তারা তাদের যোগ্যতা অনুযায়ী এইখানে অভ্যুত্থানে ভূমিকা রাখাদের মূল্যায়ন করতে পারেননি। তো এই কারণেই আসলে দিন শেষে দেখা যাচ্ছে যে এই অভ্যুত্থানের যে শক্তি, এই শক্তিও কয়েকটি ভাগে ভাগ হয়ে গেছে। তবে আমি মনে করি যে দিন শেষে এই ডাকসু ইলেকশনে যারা অভ্যুত্থানের শক্তি বা পরিচিত ফেস, তারাই জিতে আসবে ইনশাল্লাহ। আপনি এই সামগ্রিকভাবে এখন পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা এবং নির্বাচন কমিশনের যে অবস্থান, কোনো পক্ষের দিকে তারা ঝুঁকে গিয়েছে কিনা, এই বিষয়টি কিভাবে দেখছেন, এবং লেভেল প্লেইং ফিল্ড যেটি, সেটি এখন পর্যন্ত আছে কিনা? দেখুন, আমরা দেখেছি যে ইতোমধ্যেই একটি বড় ছাত্র সংগঠন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে ও দেখা গেছে যে তারা নির্বাচন আচরণ যে বিধি সেটি ইতোমধ্যে লঙ্ঘন করেছে। কিন্তু সেটি লঙ্ঘন করার পরও সেটি নিয়ে আসলে সেভাবে আলোচনাও হয়নি, এমনকি প্রশাসনও কোনো ব্যবস্থা নেয়নি। তারপর প্রশাসন এই জাতীয়তাবাদী ছাত্র দল এর যে মনোনয়নপত্র সংগ্রহের সময়, সেটি কিন্তু তারা বর্ধিত করেছে। কেন? কারণ তারা প্যানেল দিতে পারেনি তখন পর্যন্ত। তারপরে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে একটি আহ, ছাত্র সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে, তারা কিন্তু তাদের যখন প্রতিষ্ঠাকাল ছিল ওই সময় তারা সংঘর্ষে লিপ্ত হয়, তাদের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা হয়নি। তো এটার মাধ্যমে বোঝা যায় যে তারা আসলে কোনো না কোনো পক্ষের কাছে কোনো না কোনো সময় বায়াসড হয়ে যাচ্ছে। যদি এই অবস্থা চলতে থাকে তাহলে আমরা যারা স্বতন্ত্র প্যানেল থেকে নির্বাচন করছি, কিংবা যারা একেবারে কোনো প্যানেলে না গিয়ে আলাদা আলাদাভাবে নির্বাচন করছি, তারা কিন্তু আসলে ঝুঁকিতে থাকবে। কারণ আমাদের কিন্তু সেই পরিমাণ লজিস্টিক্স, মিডিয়া সাপোর্ট বলি বা কিংবা অন্যান্য যে পেছন থেকে ব্যাকআপ, সেগুলো নেই। সেই জায়গা থেকে আমাদের একাই লড়াই করতে হচ্ছে। এখানে প্রশাসন যদি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না করতে পারে, তাহলে এই ডাকসু নির্বাচনের উৎসব মুখর যে পরিবেশ, সেটি কিন্তু ব্যাহত হতে পারে এবং সেখানে কিন্তু নতুন করে ক্ষোভ দানা বাঁধতে পারে। নিরাপত্তা নিয়ে এখন পর্যন্ত কোনো শঙ্কা করছেন কিনা? নিরাপত্তা নিয়ে এখন পর্যন্ত শঙ্কা করছি না, তবে বিভিন্ন সময়ে অনলাইন গণমাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে যারা ছাত্র নেতারা কথা বলছে, তাদের মধ্যে বেশ উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। এর ফলে
তাদের যারা ভক্ত সমর্থক ভোটার, তাদের মধ্যে কিন্তু বিভক্তি দেখা যাচ্ছে এবং সেক্ষেত্রে যে কোনো সময় এই ডিবেট কিন্তু দিন শেষে গিয়ে সংঘর্ষেও গড়াতে পারে। তো এটা রক্ষার জন্য আসলে প্রত্যেকের একে অপরের প্রতি সহনশীল শ্রদ্ধার সাথে দেখা প্রয়োজন এবং আমাদের বুঝতে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয় এর ডাকসু নির্বাচন এটি এই বছর এটা সাময়িক। এটা সবাই মিলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে গড়তে হবে। যে প্রার্থী তার যেমন ভূমিকা থাকবে, যিনি ভোটার তারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপরে একই হক আছে, একই তার অধিকার রয়েছে। তো সেই জায়গা থেকে আমরা যদি একে অপরের প্রতি সহনশীল থাকি, অবশ্যই নিরাপত্তার ঝুঁকি যেটি বললেন সেটি কাটানো সম্ভব। সমগ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা ভোটার আছে তাদের প্রতি আপনার আহ্বান? সমগ্র বিশ্ববিদ্যালয়ের ভোটারের প্রতি আহ্বান থাকবে, যারা 24-এর গণ অভ্যুত্থান, যারা 71-এর মহান মুক্তিযুদ্ধ সহ বাংলাদেশের বিগত সময়ে এই অঞ্চলের মানুষের আন্দোলন সংগ্রামকে ধারণ করে এবং তারা তাদের কাজের মাধ্যমে প্রমাণ করে, তাদেরকে আপনারা ভোট দিন। এক্ষেত্রে আপনারা নির্ভয়ে নিঃসন্দেহে আপনারা ভোট দেবেন এবং অবশ্যই আপনারা মাথায় রাখবেন, যারা কমিটমেন্ট দিয়েছে এবং সম্মুখ সারিতে থেকে নিজের জীবন ঝুঁকিতে রেখে লড়াই করেছে, তাদেরকে আপনারা আপনাদের প্রার্থী হিসেবে বেছে নেবেন। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।